চাঁদের বুড়ি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে পূর্ণিমা রাতে এভাবেই দেখা মেলে চাঁদের বুড়িকে। কখনো কখনো এই বুড়ি আবার নড়ে চড়েও, তাই আর বিরক্ত না করে আমাদের যাত্রা এবার অন্যদিকে। আলো আধারের খেলায় এবার আমাদের সাথে দেখা হয় কিছু ব্যাঙের। পাতার মধ্যে কি নিশ্চিতভাবেই না বসে আছে। এই প্রাণীটা হলো চ্যাপ্টালেজি টিকটিকি। বুনো বলে অনেকেই ভুলে এটিকে আবার কোটি টাকার তক্ষক মনে করেন। এর বৈশিষ্ট্য হচ্ছে লেজটি খুব চ্যাপ্টা, এই কারণে চ্যাপ্টালেজি টিকটিকি বলে এটাকে। এটা আসলে ফরেস্ট কনফাইন্ড স্পিসিস, শুধুমাত্র বনভূমিতেই পাওয়া যায়। এটা কিন্তু সবসময় চেষ্টা করে এর লেজটি ভেঙে ফেলার জন্য। এটা ওদের একটা ডিফেন্স মেকানিজম। এর বড় কারণ হচ্ছে আপনার টিকটিকির লেজ যখন ভেঙে যায় অনেকক্ষণ পর্যন্ত নড়াচড়া করে, তখন এর যে শিকারী প্রাণী তখন সেটা দেখবে যে নড়াচড়া যেটা বেশি করছে তার সেদিকে অ্যাটেনশন থাকবে, ওই লেজের দিকে অ্যাটেনশন যখন দিতে যাবে তখন ও নিরাপদ দূরত্বে পালিয়ে যাবে। সাতছড়িতে বেশিরভাগ যেটা দেখা যায় রাতেবেলা, যেমন গন্ধকুকুর বা সিভেট, এখানে কমন পাম সিভেট, এছাড়া যেমন স্মল ইন্ডিয়ান সিভেট, লার্জ ইন্ডিয়ান সিভেট, মাস্ক পাম সিভেট, এই 4 প্রজাতির গন্ধকুকুর জাতীয় প্রাণী পাওয়া যায়। এছাড়া যেমন রাতের বেলা বিশেষ করে শিয়াল দেখা যায়, বন্য শূকর পাওয়া যায়। এছাড়া বিভিন্ন স্মল ক্যাট, যেমন ফিশিং ক্যাট আছে, লেপার্ড ক্যাট আছে, এগুলো দেখা যায়। বনের ভেতর ঘুরতে ঘুরতে হঠাৎই নাকে এসে লাগলো পোলাওয়ের গন্ধ। এত রাতে এই গহীন বনে কে রাঁধবে পোলাও? খুঁজতে খুঁজতে একটু পরেই পাওয়া গেল গন্ধের উৎস। এই তো পেয়ে গেছি, গন্ধকুকুর। রাতের আধারে এভাবেই নিঃশব্দে পোলাওয়ের গন্ধ ছড়িয়ে বেড়ায় এই নিশাচর। এমন অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেই এর নাম হয়েছে গন্ধকুকুর। অনেকে একে আবার বাগদাসও বলেন। বাংলাদেশের বিপন্ন তালিকায় থাকা এই খাটাস আছে ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কাম্পুচিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। আরো মজার তথ্য হলো পৃথিবীর সবচেয়ে দামি কফি লুয়াক তৈরিতে ব্যবহার করা হয় এই গন্ধকুকুরকে। এবার নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে বিশ্বখ্যাত এই কফি তৈরির প্রক্রিয়াটা কি। প্রথমে এই প্রাণীকে কফির বীজ খাওয়ানো হয়। এগুলো প্রাণীটির পেটে গিয়ে এনজাইমের সাথে বিক্রিয়া করে আংশিক হজম হয়ে বিষ্ঠা আকারে বের হয়, যা পরে প্রক্রিয়াজাতের মাধ্যমে তৈরি করা হয় লুয়াক কফি। আপনারা কফি খেতে থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির আগে আপনাদেরকে বলেছিলাম গন্ধকুকুরের কথা, কিন্তু এ বনে আছে আরো বিচিত্র কিছু প্রাণী। এই ম্যাপটি হচ্ছে রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্টের। এই বনের মোট আয়তন হচ্ছে 3753 একর, যার 600 একর নিয়ে তৈরি হয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান। এই উদ্যানে বিভিন্ন প্রজাতির বিপন্ন এবং মহাবিপন্ন উদ্ভিদ, পাখপাখালি এবং বন্যপ্রাণী রয়েছে। কোনো পর্যটক যদি এই বনের সৌন্দর্য উপভোগ করতে চান তাকে মূলত 3টি পথ পাড়ি দিতে হবে। একটি হচ্ছে আধা ঘন্টার পথ, একটি হচ্ছে 1 ঘন্টার পথ এবং একটি হচ্ছে 3 ঘন্টার পথ। এই পথগুলো যদি তিনি অতিক্রম করেন তাহলে এই বনের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটি তারা উপভোগ করতে পারবেন। সাতছড়ি বনে আছে 197 প্রজাতির জীবজন্তু।
যার প্রায় 42 ধরনের স্তন্যপায়ী, সরীসৃপ 70 এবং 26 প্রজাতির উভচর। বন ও বন্যপ্রাণী গবেষকদের মতে আয়তনে ছোট এই বন গবেষণার আঁতুড়ঘর। বাংলাদেশের যে কোনো বনের চেয়ে এটি বন্যপ্রাণীতে বেশ সমৃদ্ধ। গবেষকরা এখানে পড়ে থাকেন দিন-রাত। আমাদের সাথে থাকা অধ্যাপক MM ফিরোজ ও তার দলও এই বনে গবেষণা করছেন যুগের পর যুগ। তারাপীঠে একদমই প্রথম দিকেই শুরু হচ্ছে সাতছড়ি, এবং 2005 সালে এখানের 600 একর জায়গাকে নিয়ে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়। এই বনটা অসম্ভব রকম রিচ, বিশেষ করে স্তন্যপায়ী প্রাণীদের জন্য। এখানে প্রায় 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায়। এর মধ্যে প্রায় 3 প্রজাতির মহাবিপন্ন প্রায় আমাদের যে স্তন্যপায়ী প্রাণী আছে সেগুলি পাওয়া যায়। তার মধ্যে উল্লুক একটা, আমাদের চশমা পরা হনুমান, আমাদের কালো ভাল্লুক এই বনে পাওয়া যায়। ফলে সার্বিকভাবে এই বনটি, এই ছোটো বনটি কিন্তু স্তন্যপায়ী প্রাণীদের জন্য স্বর্গ বলতে পারি আমরা। এবং এর প্রধান কারণটি হচ্ছে কিন্তু এই যে ডুমুর গাছ। হ্যাঁ, আমরা যদি এই ডুমুর গাছটার দিকে দেখি, এটা হচ্ছে আমাদের ফাইকাস ভেরিয়াগাটা বলে একটি ডুমুর। এখানে 8 প্রজাতির ডুমুর পাওয়া যায়। তার মধ্যে এই একটা প্রজাতি যেটা আমাদের 1 বছরে মোট 10 মাস ফল দেয়। সাতছড়ি জাতীয় উদ্যানে রয়েছে প্রায় 200-রও বেশি গাছের প্রজাতি। শাল, সেগুন, আগর, গর্জন, চাপালিশ, পাম, মেহগুনি, কৃষ্ণচূড়া, ডুমুর, জাম জারুল, সিধা জারুল, আওয়াল, মালেকাস, ইউক্যালিপটাস, আকাশমণি, বাঁশ ও বেত গাছের দেখা মেলে এই বনে। চিরসবুজ বনের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার গাছের সাথে লতা বা লায়ানাগুলি পেঁচানো থাকে, এবং এটা একটা নেটওয়ার্কের মতো। কারণ উপর থেকে উপরে থেকে নামা এবং উঠার জন্য, কারণ নিচে যে আমাদের যে আন্ডারগ্রোথটা থাকে, এই আন্ডারগ্রোথগুলি হচ্ছে চিরসবুজ, এবং এখানে অ্যাকচুয়ালি পানি পায় বলে এদের পাতাগুলি সবুজ থাকে, এবং এই কচি পাতা খাওয়ার জন্য ওরা গাছ থেকে সরাসরি নামতে পারে। সাতছড়ি বনের সব অংশেই আমরা বানরের বিচরণ দেখেছি, তবে সবচেয়ে বেশি চোখে পড়েছে পাম বাগানের অংশে। এখানে সাধারণ বানরের পাশাপাশি উলু বানরের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রচুর ফলের গাছ থাকায় পাখিদের আনাগোনা অনেক বেশি এই বনে। ডুমুরের আধিক্য থাকায় এই বনে 200 প্রজাতির পাখি রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে। এই বটফলগুলো খাবার জন্য এখানে বিভিন্ন প্রজাতির পাখপাখালি, বিশেষ করে ধনেশ, হরিয়াল, বসন্ত বৌরি, পাহাড়ি ময়না, এই পাখিগুলো এই বটগাছে আসে ফল খাওয়ার জন্য। পাশাপাশি এখানে বিভিন্ন প্রজাতির বানর এবং হনুমান, এই হনুমানও এখানে আসে ফল খেতে। ট্রেল ধরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলেছি। হাঁটতে হাঁটতে সাঁঝের বেলায় আমরা টাওয়ারে। চূড়া থেকে পুরো বনের 4-5টা এক পলক দেখতে। ঈগল, ধনেশ, নীলগলা, বসন্ত বাউরি, কাঠঠোকরা, ময়না, ভীমরাজ, শ্যামা, লটকন, হলদে পাখি এবং টিয়া দেখতে হলে এই টাওয়ারের বিকল্প নেই। যে আমাদের ময়না জাতীয় যেগুলি আছে, ওরা পরাগরেণুও খায়, পোকাও খাচ্ছে সবটাই নিচ্ছে। কিন্তু আমরা যখন দেখবো আমাদের টিয়া, লটকন এরা আসে, এরা কিন্তু পাপড়ি খায় এবং ওই বিচিটা খায়। আমার বসন্ত বাউরি ফল অথবা পাপড়ি দুটেই, বিশেষ করে ফলের জন্য আসে। ফলে এটাকে আমরা বলি এক ধরনের রিসোর্স পার্টিশনিং। একই জায়গা থেকে একই রিসোর্স কিন্তু বিভিন্নভাবে সেটাকে ব্যবহার করছে, এবং এই ব্যবহারের বিভিন্নতার কারণেই কিন্তু এখানে বৈচিত্র্যতা বেশি।
বিশ্রাম শেষে রাতকে সঙ্গে করে আবারও নিশাচরের সন্ধানে। আমাদের যাত্রা এবার অপরিচিত ট্রেইল ধরে। দেখা মিলে এসব হাড়গোড় হতে পারে কোনো প্রাণীর। হেডলাইটের আলোয় কি যেন দেখা গেল, তাই এবার ভরসা টর্চের আলো। আমাদের অক্লান্ত পরিশ্রমের সাথে ছিল ভাগ্যের সহায়তাও। মহাবিপন্ন এই প্রাণীর দেখা পেয়েছি আমরা। নাম লজ্জাবতী বানর। এরা থাকে সাধারণত গাছের উঁচু শাখায়। রাত প্রায় 10টা বাজে। প্রায় 3 ঘন্টার জার্নি করে রাতে পায়ে হেঁটে আমরা এই লজ্জাবতী বানরটিকে পেয়েছি। এটিকে এই বাংলাদেশের বিপন্ন প্রাণী হিসাবে চিহ্নিত করা হয়েছে। মূলত চিরসবুজ যে বন আছে, এই বনগুলোতেই এই বিপন্ন প্রাণীটিকে দেখা যায়। বাংলাদেশের পাহাড়ি চিরসবুজ বনে পাওয়া যায় এদের। IUCN এর লাল তালিকায় আছে লরিসিডি পরিবারের এই প্রাণীটি। আর বাংলাদেশের 1974 ও 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত। সাতছড়ি যে 7টি ছড়া নিয়ে গঠিত, তার সবচেয়ে বড় ছড়াটি দিয়ে হাঁটছি আমরা। রাতে এই বনে সাপের বেশ আনাগোনা থাকে। আমরা সেই সব সাপই খুঁজছি। 2 কিলোমিটার পথ চলার পরও কোনো একটিরও দেখা মেলে না। তবে ডালে বসে নির্হীন পাখির এমন রাত্রিযাপন দেখে আমাদেরও ঘরে ফেরার তাড়া। আজ নতুন সপ্তাহের প্রথম দিন। সাতছড়িতেও নতুন করে শুরু আমাদের। এখানে দেখেন এই যে কালো যে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আসলে মাটি না, এগুলো কোনো প্রাণীর বিষ্ঠা। কোনোটা দেখা যাচ্ছে যে বেশ নতুন, কোনোটা পুরাতন। তার মানেই হচ্ছে এখানে কোনো স্তন্যপায়ী প্রাণী পার্মানেন্টলি বা স্থায়ীভাবে এখানে বসবাস করে। শতারূপ অথবা কোনো ইঁদুর, এই ধরনের বন্যপ্রাণী যারা একটু গর্ত করে থাকতে পছন্দ করে, এদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রাণীর সন্ধান পাইনি, তবে দেখেছি শূকর, বনবিড়াল, হরিণের পায়ের ছাপ। আমরা যে এখানে দেখতে পাচ্ছি যে এই পায়ের ছাপটি মায়া হরিণের পায়ের ছাপ। এটি হচ্ছে বন্য শূকরের পায়ের ছাপ। মায়া হরিণের পায়ের ছাপের চেয়ে একটু আলাদা, এবং একটু ছড়িয়ে যায় এবং স্ট্রেট থাকে, গোড়ালির দিকটা বাঁকানো না। ছড়া হয়ে ট্রেল ধরে ফিরছি আবারও ছড়ায়। আমাদের উভচর এবং সরীসৃপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখানে 26 প্রজাতির উভচর পাওয়া যায়। প্রায় 70 প্রজাতির সরীসৃপ আমরা এখানে দেখতে পাই। 22 প্রজাতির টিকটিকি এবং গিরগিটির মধ্যে 3টি প্রজাতির বিপন্ন তালিকায় আছে। সাতছড়ি বনে পিকনিকের নামে এভাবেই চলছে মাইকের উচ্চ শব্দ। সাথে যেখানে সেখানে পর্যটকদের ফেলে দেয়া বর্জ্য। আর ঠুনকো কোনো কারণে মাঝে মধ্যে এভাবেই দেখা মেলে পর্যটকদের ঝগড়ার দৃশ্য, অথচ তা হওয়ার কথা ছিল না। মানুষের আনাগোনা তেমন একটা সমস্যা না, যদি সেটা রেস্ট্রিক্টেড করা যায়। ঠিক আছে, এই যে আপনারা শুনতে পাচ্ছেন এখানে হইচই হচ্ছে, এখানে যদি আমাদের কেউ আসতো, ওদেরকে অবজেকশন দিত, তাহলে ওদের এটা মানতে বাধ্য, আমরা এখানে হইচই করতে পারবো না। সো ডু অ্যান্ড ডোন্ট। প্রতিনিয়ত এসব কারণেই নষ্ট হচ্ছে বনের পরিবেশ, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য।